যে হুজুর আমারে কুলে তুলছালো। আপনি ওরে জিজ্ঞেস করেন, ও খালি উত্তর দিব আর মুখ দেখো লাগবে না, মুখ দেখো না লাগবে না। আর তোমার কি কথা হাজার আগে তোমার সাথে মানে আমি এইসব কিছুই দেখি নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। বাট যে কালকে ব্যাগ জাত গোষ্ঠী আইসা আমার এক রুমে আটকাইছে, আটকাই বলছে যে পুলিশ আইবো, হাসা কথা যদি না কও পুলিশ আইবো, দইরা লই যাবো গা, মাইরা লাগবো, গুলি করবো, হেডি হেডি কইতেছে। পরে কইছে আমার এক রুমে আটকাইতেছে, এখন আমারও মানে ওখান থেকে বাইরে দিতেছে না। পরে আমি অনেক ভয় পাইছিলাম, ভয়ে অনেক কাঁদছিলাম। আরেক বেটি কয় কি ক ক ক না করলে পুলিশ দইরা লই যাবো গা, হের লেগে আমি এই মিথ্যা কথাটা বলছিলাম। রাত্রে ঘরের ভিতরে ধরছে, এই দরজা বন্ধ করে দিয়া আমার মানে দর্শন করে। আমার ছেলের বউয়ে মানে সরাসরি দর্শন করছে। রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে। রড, চাকু, ছুরি, কিন্তু আমাকে ক্ষমতায় যতদিন থাকবে ততদিন এগুলি চলবে, এগুলি বন্ধ হবে না। সন্ধ্যার পর আমি মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার পর আমি বাজারের দিক যাচ্ছিলাম আর কি। মাগরিবের নামাজ পড়ে মহিলা কলেজের রোড দিয়ে, ওই সাইড দিয়ে মহিলা কলেজের শেষ গেটের দিকে ওরা আমার গলির মধ্যে এ সাইড থেকে ওই সাইডে ছোট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, তাজা খবর এবং সকল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। একদম না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বলে কুলে তুলছালো, বলে আমি কয় কি সত্যি কথা কইস নেলে পুলিশ আয় তোরে ধইরা লই যাবো। এর জন্য আমগো বাড়ির মানুষ কেউ আমি দেখছিলাম না, এর জন্য আমি অনেক একা ছিলাম। ম্যাডামরা বাইরে ছিল, আমার একলা করে আটকে নিয়ে আমার এডি করাইছে, এডি করাইছে। পর আমি এডি বলছিলাম ডরে। মানে আমি আর হাজির আপু যে আমরা প্রতি সপ্তাহে তো দই জামা কাপড় ধুই না, বিছনা চাদর মাদর হেডি তো দুয়ার দিয়েছিল, এর জন্য আমরা ধুইতেছিলাম। পরে হুজুরে জামা কাপড় ভিজাইছিল, পরে হেডিও ধুইছিলাম, হেডি সব আমি ধুইছিলাম। কিন্তু ওই সেরি কইছে, ওই সেরি বলে ধুইছে, ওই সেরির বলে নাকটা ফিকা মারছে, তেনে ফিকা মারছে। কিন্তু আসলে এইসব কিছুই না। হুজুর বলছে এই ধরেন এই যে নেকড়া, এই নেকড়া। এরই মাঝে প্রতিবেশী আশরাফুলের কুনজর পড়ে তার উপর। প্রথমে আকার ইঙ্গিতে বিভিন্ন সময় ডিস্টার্ব করার পর এক রাতে সরাসরি এই নারীর ঘরে প্রবেশ করে আশরাফুল। এরপর তার উপর চালায় পাশবিক নির্যাতন, শারীরিকভাবে হেনস্থার জন্য ওই ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করেন এই প্রবাসীর স্ত্রী। বাইরে গেছি দরজা খোলা রেখে, ও ওই দরজাটা ঘরের ভিতরে ঢুকে এই ঘরের ভিতর ছিল। পরে আমি বাইরে ঘরের ভিতরে ঢোকার পরে ও এই দরজা বন্ধ করে দিয়া আমাকে মানে দর্শন করে, মানে জোর করে অনেক আগের থেকে মানে আমার খারাপ প্রস্তাব দেয় আর কি। আমি ওটা মানি না, আমার স্বামী বাইরে থাকে, আমি বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করি, আমার রাস্তাঘাটে খারাপ প্রস্তাব দেয়, আমি মানি না। একদিন এক পর্যায়ে মানে ওরকম সুযোগে থাকতে থাকতে একসময় ঘরে উঠে যায়। পরে এটা নিয়ে একটা মামলা হয়েছে, মামলা হওয়ার পরে এখনো পর্যন্ত অস্থায়ী জামিনে আছে মামলাতেই। আমার ছেলের বউকে মানে কুপ্রস্তাব মাঝে মাঝে দেয়, সম্ভবত আমি জানি একটু ভালো করে। তার আমার ছেলের বউ হয় না, তো একদম হঠাৎ করিয়া ওই ছেলে এসে রাত 1টায় ঘটনা, তা আমার ছেলের বউয়ে মানে সরাসরি দর্শন করছে। দর্শন করার পরে এলাকার মানুষজন জেনে গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মামলা থেকে জামিনে বের হয়েই আশরাফুল হয়ে ওঠেন আরো বেপরোয়া। এই প্রবাসীর স্ত্রীর অভিযোগ, আশরাফুল তাকে বিভিন্নভাবে হেনস্থা শুরু করেন। বাহিরে কোনো জামা কাপড় শুকাতে দিলে সেগুলো ছিঁড়ে ফেলার পাশাপাশি মাঝে মাঝে কিছু জামা কাপড় উধাও হয়ে যেত। জামিন পাওয়ার পরবর্তীতে তারপর আমি রাস্তাঘাটে বাড়াইতে পারি না। মানে আমি বাইরে যদি কোনো কাপড় টাপড় মেলা রাখি বা গোসলখানার ভিতরে কোনো কাপড় রাখি, আমার কাপড় মানে আমি খুঁজে পাই না আর কি। আর বাইরে ভালো কাপড় বারান্দায় মেলা রাখলে ওটা কাটা পড়ে, না হলে মানে যত ভালো কাপড় রাখে কাটা থাকে, না হলে থাকে না, আমি খুঁজে পাই না। এই গৃহবধূর অভিযোগ, রাত গভীর হলেই আশরাফুল তার ঘরের দরজায় এসে টোকা দিত। তাকে বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হতে চাইতো। এই ঘটনা বাড়ির আত্মীয় স্বজনদের জানালেও আশরাফুলকে সরাসরি কখনোই ধরতে পারেননি তারা। প্রতিদিন আমার রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে, বলে যে আমি তো বিয়ে করবো আইসি, আমার কাছে এরকম এরকম কথা বলে। এরকম শুনতে শুনতে আমি আমার বাড়িতে অনেকদিন জানাইছি যে এরকম এরকম করে, সবাই ওরকম সুযোগে থাকছে কিন্তু কোনোদিন ধরতে পারে না। এরই মাঝে সুযোগ খুঁজতে থাকেন এই প্রবাসীর স্ত্রী। তার দাবি আশরাফুল একই কায়দায় ঘরের দরজায় টোকা দিলে ঘরের দরজা খুলে দেন তিনি।
এরপর ঘরে প্রবেশ করা মাত্রই ঘরের দরজা বন্ধ করে দিয়ে আত্মীয় স্বজনদের খবর দেন। তারপর কালকে রাত্রে ওরকম জানলার পিছনে এসে ডাকাডাকি করছে। তো আমি বললাম, দাসা তুই যদি আমাকে তুই বিয়ে করার শখ তাহলে আমার ঘরে এসে আমাকে নিয়ে সরকার কাছে দরজা খোলা। আমি আমি দরজা খুলে দিয়েছি, ঘরের ভিতরে আইসা আমি মানে ওরকম বাইরে আর বাড়াইতে দিই, বাইরে বাড়াইতে না দেওয়ার পরে রাত 12টা থেকে আজকে 12টা পর্যন্ত আটকাই করা ছিল। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, এরপর স্থানীয় একজন সাংবাদিক এসে তাকে মারধর করে আশরাফুলকে ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, এ সময় তার স্বামীর প্রবাস থেকে পাঠানো প্রায় 4 লক্ষাধিক টাকা এবং তার 5 ভরির স্বর্ণালঙ্কারও তারা লুট করে নিয়ে যায়। এই সাংবাদিক এসে দরজা খুলে আমাকে মারছে, আমার ননসাকে মারলো, 2টা ননসাস মেরে ধরে নিয়ে চলে গেছে। তালা ভেঙে ঘরের দরজা ভাঙছে। আমার ঘরের ভিতরে 4 লাখ টাকা ছিল, আমার স্বামী গরু কেনার জন্য দিতে, কোরবানির গরু, আর আমার গয়না ছিল 5। এই গৃহবধূর শ্বশুর জানান, তার ছেলে বিদেশে থাকার কারণে এর আগে আশরাফুল তার ছেলের বউয়ের ঘরে ঢুকে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এই ঘটনা নিয়ে একটি মামলাও দায়ের করেন তিনি। জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করেন আশরাফুল। তিনি অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিন রাতেই আশরাফুল তার ছেলের বউয়ের ঘরে ঢোকার চেষ্টা চালায়। সেই ছেলের বউয়ের ঘর আবার ফের ওই আশরাফুল এই জায়গাটা সেটা কয়। স্থানীয়রা জানান, আশরাফুলকে হাতে নাতে আটক করার পর সারা রাত ঘরের ভেতর আটকে রাখে তারা। এরপর সকালে এক সাংবাদিক সহ কয়েকজন ঘরের ভেতর প্রবেশ করে তাদেরকে মারধর করে আশরাফুলকে ছিনিয়ে নিয়ে যায়। ছেলে মেয়ে আটকা পড়া ঘরের মধ্যে ধরার পরে আমরা আসছি, এসে ওই ঘরের ভিতরে দেখাশোনা করে তারপরে থাকছে, আটকা রেখে যে করছি, করার পরে ওই এক সাংবাদিক আসছে। আসার পরে সাংবাদিকের পরিচয় দিয়ে সেই 20-30 জন মানুষ এই মারধর করে আমাকে মারধর করছে, করে যে বের করে নিয়ে ওই রোড দিয়ে মানে পিছনে রোড দিয়ে একটা 3 সেট বাড়ি নিয়ে গেছে। 3 সেট বাড়ির ওখানে নিয়ে, কারণ একটা চাচা ছিল, কাদের চাচা, মানে মর্নিং বেলা সিকিউরিটি গার্ড, ওনার পায়ে ওনার বৌমা ছিল ওর ভিতরে। ওনার বৌমা পা জোড়াই দিয়েছে, কাছে সমস্যা নেই, রাখলে জিজ্ঞাসা করি তোমাকে ছেড়ে দিবে। আমি ওইখান থেকে বেরোয় হচ্ছে কাদের চাচা ছিল, ওনার পা জোড়াই ধরেছি, কিন্তু উনি আমাকে চেনে তো, রক্ষা করতে পারলেন না। ওনাদের আমি মানে ধরে নিয়ে আসছে, যেহেতু আমি ওনাদের কাছে বলছি যে চাচা আমাকে রক্ষা করেন, আপনার ছেলে আমাকে এর মধ্যে জড়িত, আপনার ছেলেও আমাকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, ওইখানে নিয়ে আসছে, ধরেছে ওইখান থেকে আমার ওই গলি দিয়ে, পিছনের গলি দিয়ে ওদের বাসায় নিয়ে গেছে। তখন প্রচন্ড দেখা যায় পর নিজামের সাথে ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড, তখন সেই সময় আমাকে নির্যাতন করে। ওখানে একজন শাওন হলো মেন, এটি আমাকে নির্যাতন করে, আর বাদ বাকি গুলো পাশে থাকে। না, আমি ওকে দেখতাম রাস্তায় চলাফেরা করতো। আমি কিন্তু কালিকাপুর বটতলা যে 3 রাস্তার মোড় যেটা, ওইখানে ভাড়া থাকতাম, ওরা ওখানে ইয়ে করতো, মানে সবসময় চলাফেরা করতাম, আমি দেখতো ইয়ে করতো, কিন্তু আমি ওইভাবে কখনো ভাবিনি আমার পিছনে কখন ফলো করতো আমি এটা জানি। আমার ফোনটা কখন, এখন ফোনটা কিন্তু ওদের কাছে, আমি ফোন কিন্তু এখন পাইনি, ওরা কিন্তু ফোনটা নিয়ে গেছে না। হ্যাঁ, অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে সবার কাছে, পুরো দেশবাসীর কাছে যেন এই নিশ্চিন্ত বিচার হয়। কেন এর কোনো কিছু বিচার নেই বাংলাদেশে? কেন এখন প্রচুর হচ্ছে, কিন্তু কোনো বিচার নেই। এই মিডিয়া হবে না, এই হবে না, কয়েকদিন পরে কিন্তু ফিরে যাবে, এর কিন্তু কোনো বিচার পায় না কেউ। কিন্তু আমিও কিন্তু মামলা করতে এইখানে আসতে কিন্তু ভয় করছিলাম, কিন্তু ভয়তে কিন্তু মামলাটা দেখা যায় একদিন পরে করেছি, খালি ভয়তে। কি জানি আমার ছাড়া পেয়ে যাবেন, ধরে 2 দিন পরে আবার ছাড়া পেয়ে যাবেন, তখন কি হবে না? তখন আমাকে সিকিউরিটি দেবেন কিনা? ওরা এসে আবার আমার পরে যে তার রাগ বেড়ে যাবে না তাদের, ঠিক আছে, তারা রাগ বেড়ে আমার পরে আবার আক্রমণ করবে না। এই জন্য আমি বলছি দেশবাসীর কাছে যে সবাই এইটা নিয়ে যেন একটু এটা বন্ধ হয়ে যায়, সরকারের কাছে আবেদন, যাতে আমার পরক্ষণ যেন আমার মৃত্যুর জন্য সরকার না দায়ী থাকে, যাতে এটা সঠিক বিচারক প্রতিটা মানুষ যেন এর থেকে রেহাই পায়। না এরকম চলাফেরা সন্ধ্যেবেলা যদি চলাফেরা আমরা না করতে পারি, সিকিউরিটি পাবো কি করে? এখন বিএনপি ক্ষমতায় এসে ওরা কাছে আমরা বিএনপির লোক, বিএনপি ক্ষমতায় যতদিন থাকবে ততদিন এগুলো চলবে, এগুলো বন্ধ হবে না। খালি রাজার প্রতি তো কোনো ভরসা থাকিও না, যে বিএনপি এরপরে ভোট দিতে তো মানুষ সাহস পাবে না, ভয় পাবে। তাহলে এইটা যাতে ওরা প্রায় 10 জনের মতন, কিন্তু আমি তো অতজনকে নাম জানি না, ঠিক আছে, আমি দেখি সবাইকে চিনবো, কিন্তু অতজনের নাম আমি জানি না। এটা হলো মগরেফের পর আর এটা আমি তো এখানে ভর্তি হয়েছি 2-3 দিন, তো তার আগে আমার যেদিন পড়েছে সেদিন তো আমার বাসায় আমি চলে আসি, পরের দিন এটা ঠিক হয়েছে আমার বাড়ির লোক।
কি বার ছিল, বৃহস্পতিবার মনে হয়। আজকে বৃহস্পতিবার কিন্তু না না, তাহলে মনে হয় রবিবারটা হবে, আমার মনে হয় মাথায় নেই ওটা কতদিন কি আগে বার। আপনি বলতে পারছেন না না, 2-3 দিন দেখেছি আমি, 2 দিন এখানে ভর্তি, পরের দিন ওরা জেনেছে, পরের দিন এসে 3 দিনের ঘটনা। আজকে বৃহস্পতিবার কিন্তু কি বার ছিল ওটা আমার মাথায় নেই, ঠিক আছে। বলে যে ওই যে ওই বাসাটা নিয়ে গেল, ওই বাসাটা কি হয়? ওই বাসাটা ও যার বাসায় নিয়ে গেছে, ওনার ছেলে ওর মধ্যে জড়িত, আলামিনুর নাম, ওই কাদের চাচার ছেলে, মানে কাদের যার বাড়ি নিয়ে গেছে ওর ছেলে ওর মধ্যে রয়েছে, ওদের হাতে রড, চাকু, ছুরি। কিন্তু আমাকে আপনার সাথে কোনো আগে ছিল? না না, ওদের সাথে আমার কোনোদিন আমার কথাই হয়নি, দেখা যায় শত্রুতা, কিন্তু আমাকে ফলো করতো। তো আমি অতটা গুরুত্ব দিইনি, তোরা এমন একটা কাজ করতে পারে। খারাপ কাজের সাথে কয়জন যুক্ত হয়েছিল? না, আমাকে একজন এ করে, তারপরে ও আমাকে পরক্ষণ আরেকজন করতে যায়, তখন আমি ওরা হাতে পায়ে ধরি যে ভাই আপনি তো আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে আরেকজনকে আমার পিছনে লেলাই দিয়ে না, এতজন আমি মরে যাবো, তাহলে পরক্ষণ আমি আপনার মধ্যে চলতে পারবো না। তখন ও রাজি হয় আমার কথা নেই, রাজি ওই আমি হাতে পায়ে দিয়ে যে আপনি যা বলবেন, আমাকে ভিডিও করছে, কিন্তু আমাকে ভিডিও করছে, আমি কাছে আপনার যা বলবেন আমি তাই শুনবো, যখন দেখবেন তখন আসবো, কিন্তু আমাকে ছেড়ে দিন। ও রাত্রি আমাকে ছাড়বে না, আমি যে না ছাড়লে তো আমি মুখ দেখাতে পারবো না, আমাকে ছেড়ে দিন, আমি আর আসতে পারবো না, আপনাদের যা বলবেন আমি তাই শুনবো। ওই আমি ওখান থেকে আমার ধরে বেরো মগরবের পর, কিন্তু আমাকে 12:30 জানেন, রাত 12টা বেজে যায়। আমার যে বাড়িতে সে বাড়িওয়ালার মালিক আমাকে ফোন দিয়েছে, আমার ফোনটা তোরা নিয়েছে, ওরা যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি, তো বলো আমি আসতেছি, বৃষ্টিতে আটকে গেছি। শাওনের পিতা না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবরই আপনাদের কাছে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।